বাবা, আমি তো ভাবতেই পারিনি যে আমার মেয়ের বুদ্ধি এতটা পাকা হয়েছে। কি বলছো কি প্রহরী? তুমি কারাগারের ভেতরে গিয়ে একজন মহিলা মানুষের কানের দুল পেয়েছো? মহারানী, রাজমাতা, রাজকুমারী সহ সবাই দেখছি একই জায়গায় উপস্থিত আছেন। ভালোই হয়েছে আপনারা এখানে উপস্থিত না থেকে তাড়াতাড়ি চলুন, মহারাজ আপনাদের সবাইকে ডেকেছেন। এ কি ফুলপরি, তুমি হঠাৎ করে প্রস্তুত হয়েছো মনে হচ্ছে। তুমি কি কোথাও বের হচ্ছ নাকি? এ কি, এই মহারাজ আবার প্রহরীকে সাথে করে নতুন কি কাজ শুরু করতে যাচ্ছে, আর সবাইকে এভাবে তড়িঘড়ি করে এখানে ডেকে বা আনলো কেন সেটাই বুঝতে পারছি না। এ কি মহারাজ, এসব কি বলছেন? কি রাজকারাগারে পিতামশের সাথে যে দেখা করতে যেত তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছেন তিনি? কিন্তু আমার জানা মতে তো মাই একমাত্র বাবার সাথে দেখা করতে যেত। তার মানে কি মা কোনোভাবে প্রহরী বা মহারাজ বা অন্য কারোর সামনে পড়ে গিয়েছিল? কিন্তু মায়ের সাথে তো সকালবেলা আমার কথা হলো, মায়ের কথা শুনে তো আমার একদম সেরকমটা মনে হলো না। আর তাছাড়া মাকে তো আমি খুব ভালো করে চিনি, সে যা করে বড্ড সাবধানে করে। তাহলে কি করে সবাই সবটা জানতে পারলো? এ কি মহারাজে, কি বলছেন? কারাগারে তো লুকিয়ে লুকিয়ে আমি গিয়ে আমার স্বামীর সাথে দেখা করে আসতাম, কিন্তু আমার জানা মতে কারোর তো আমার দেখার কথা নয়। আমি তো খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে সেনাপতি মশাইয়ের সাথে দেখা করে আবার ওই গোপন দরজা দিয়ে সেখান থেকে চলে আসতাম। আর রাজ কারাগারের গোপন দরজার কথা তো তেমন কেউ জানে না, এমনকি মহারাজও জানে না। শুধুমাত্র সেনাপতি মশাই ওই দরজাটি লুকিয়ে প্রস্তুত করেছিলেন, আর তাছাড়া কেউ সেই গোপন দরজার কথা জানেই না। আর আমি তো ওই পথ দিয়ে আসা যাওয়া করতাম, তাহলে কি করে কেউ আমাকে ওই কারাগারে যেতে বা সেখান থেকে আসতে দেখতে পারে? না 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 না, আমার মাথায় তো তেমন কিছুই আসছে না। চাঁদনি, আমি তোকে বলেছিলাম না যে তুই জয়ীকে বিশ্বাস করিস না? ওর ভালো মানুষের আড়ালে নিশ্চয়ই কোনো পরিকল্পনা লুকিয়ে রয়েছে। আর তাছাড়া আমার তো মনে হয় কারাগারে নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে ওর বাবার সাথে দেখা করতেও যেত। কোনোভাবে আজ ধরা পড়ে গিয়েছে, এক্ষুনি দেখবি আবার জয়ীর মুখোশ উন্মোচন হবে সবার সামনে। কিন্তু মা, আমার তো মনে হচ্ছে না যে জয়ী এমনটা করেছে। আর জয়ী যদি এমনটা করে থাকে তাহলে ওকে কিছুতেই এখানে আসতো না। আর তাছাড়া জয়ীকে কি সত্যি আমি বিশ্বাস করে তাহলে ভুল করেছি মা? কি হলো কি চন্দ্রকুমার, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কোনো কথা বলছিস না যে? বল বল, কে সেই অপরাধী? আমাদের এখন সব সত্যিটা জানতে হবে। সব বল এখন তুই। কেন রিমা, তুই আবার আমাকে গটা করে এভাবে খুঁজতে এলি কেন? তোকে না তখন বললাম আমার মনটার মধ্যে ভালো লাগছে না, আজ আমি খেলবো না। কি রে, তোর সাথে কাকে দেখছি? ওরাকে দেখে তো মনে হচ্ছে উনি আমাদের রাজপ্রাসাদের একজন প্রহরী। আরে মামা, তুই ঠিকই ধরেছিস, ইনি রাজপ্রাসাদের একজন প্রহরী। আসলে উনি আমাদের সাথে দেখা করার জন্য এসেছে। কি বলছিস? কি রাজপ্রাসাদের প্রহরী কিনা আমাদের সাথে দেখা করতে এসেছে? হ্যাঁ হ্যাঁ, মিনা ঠিকই বলেছে বম্বল। আমি শুধুমাত্র তোমাদের সাথে দেখা করতেই আসিনি, তোমাদেরকে তো নেমন্তন্ন করতে এসেছি। আমাদেরকে নেমন্তন্ন করতে এসেছেন মানে? কিসের নেমন্তন্ন আর কোথায় বা নেমন্তন্ন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বম্বল, বলছি, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আসলে এখানে আমার আসার কথা ছিল না। আসলে আমাদের রাজকন্যা মানে চাঁদনির মায়েরই আসার কথা ছিল, কিন্তু রাজপ্রাসাদে কিছু কারণে তিনি আসতে পারেনি, তাই আমাকে দিয়ে খবর পাঠিয়েছেন। আসলে আমাদের রাজকন্যা চাঁদনির বিবাহ আগামীকাল, তাই তোমরা দুজন সহ গ্রামের আরও কয়েকজন মিলে সবাই আমাদের রাজকন্যার বিয়েতে উপস্থিত থাকতে হবে। আর আমাদের রাজকন্যা চাঁদনি তো তোমাদের দুজনকে বিশেষভাবে নেমন্তন্ন করতে বলেছেন।
এ কি বলছো কি প্রহরী দাদা? আমাদের রাজকন্যা চাঁদির বিবাহ, এ তো খুব ভালো কথা, খুব খুশির কথা। আসলে আমরা রাজ্যের সবাই জানতে পেরেছি যে আমাদের রাজ্যে নতুন রাজকন্যা আমাদেরই চাঁদনি, আমাদের মহারাজের হারিয়ে যাওয়া কন্যা। কিন্তু তারপরও না, চাঁদনির সাথে দেখা করতে যাওয়ার ভীষণ ইচ্ছা হয়েছিল, কিন্তু কোনোভাবেই যেতে পারিনি। কিন্তু তুমি এসে যেহেতু নেমন্তন্ন করেছো, আর আমাদের রাজকন্যা চাঁদনির যেহেতু কালকে বিবাহ, তাহলে আমরা অবশ্যই কালকে রাজপ্রাসাদে যেয়ে হাজির হব। তুমি গিয়ে চাঁদনিকে বলে দিও আমরা অবশ্যই অবশ্যই আসবো। হ্যাঁ প্রহরী দাদা, কতদিন আমরা আমাদের চাঁদের সাথে দেখা করিনি বলো তো? ওর জন্য না ভীষণ মন খারাপ হয়। আর এখন তো আমাদের চাঁদনি রাজকন্যাও হয়ে গেছে, ওর সাথে দেখা করা তো এখন অন্যরকম আনন্দের ব্যাপার গো, ধরতে গেলে সৌভাগ্যের ব্যাপার। আর তারপর তার বিবাহে থাকবো, এটা তো ভেবেই ভীষণ ভালো লাগছে। আমরা কাল খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে গিয়ে হাজির হয়ে যাবো গো। হ্যাঁ ঠিক আছে, তাহলে গ্রামের আরো কয়েকজনকে আমাকে নেমন্তন্ন করতে হবে, কিন্তু আমি তো তেমন কাউকে চিনি না। তোমরা তাহলে চলো আমার সাথে গিয়ে তাদেরকে চিনিয়ে দেবে। তাদের সবাইকে নেমন্তন্ন করে আমাকে আবার রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। ওদিকে সাধু বাবা আবার রূপনগর রাজ্যে এসে পৌঁছে যায়। কতটা দিন বাদে রূপনগর রাজ্যের রাজপ্রাসাদের এত কাছাকাছি এলাম, তবে আমার আসতে বড্ড দেরি হয়ে গেল। আরো আগে চলে আসার কথা ছিল, কিন্তু আমার হঠাৎ করে বিশেষ কিছু কাজ পড়ে যাওয়ার কারণে আমাকে সে কাজ সম্পূর্ণ করার জন্য নিজেকে আড়ালে থাকতে হয়েছিল। তবে আমার সেই কাজও সম্পূর্ণ হয়েছে। আমি জানি এর মধ্যে হয়তোবা ফুলকুমারী বা ফুলপরি আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে বা আমাকে অনেক স্মরণও করেছে, কিন্তু ওরা আমার কোনো সাড়াই পায়নি। কারণ আমি যে কাজটি করছিলাম সেই কাজটি করার সময় আমি কখনো কারো ডাকে সাড়া দিতে পারতাম না। ফুলকুমারী বা ফুলপরি আমাকে ডেকে ডেকে আমাকে না পেয়ে তারা অভিমান করেছে। তবে যাই হোক, আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। এবার এই রাজপ্রাসাদের ভেতরে গিয়ে আমি সব কিছু ফুলকুমারীকে বুঝিয়ে বললে ফুলকুমারী আমার উপর অভিমান করে থাকবে না। আর তাছাড়া এখন আমি অনেকটা দিন কোনো কাজের ভেতরে যাব না, আর কিছুদিন আমি এই রূপনগর রাজ্যেই থাকবো। যখন যা প্রয়োজন আমি সব প্রয়োজন মেটাতে পারবো। তবে আজ এই রূপনগর রাজ্যে প্রবেশ করে আমার মনটা ভীষণ আনন্দে ভরে গেল। আমার মনে হচ্ছে এই রাজ্যের সবাই এখন ভীষণ খুশি, আর খুশি থাকবেই না বা কেন? রূপনগর রাজ্যে এতদিন বাদে তাদের হারিয়ে যাওয়া রাজকন্যা চাঁদনিকে ফিরে পেয়েছে। এর থেকে খুশির আর কি হতে পারে? নিশ্চয়ই চন্দ্রকুমার ফুলকুমারী তাদের নিজের সন্তানকে নিয়ে ভীষণ ভালো আছে। যাই, আমি বরং আস্তে আস্তে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাই। ওদের সুখটা দেখে নিজেও কিছুটা তৃপ্ত হব। এ কথা বলে সাধু বাবা রাজপ্রাসাদের দিকে একটু একটু করে এগিয়ে যেতে থাকে। বলবো, এক্ষুনি বলবো। আর বলবো দেখেই তো সবাইকে আমি একত্র করেছি, একসাথে সবাইকে জড়ো করেছি। আর আজই সব সত্য উদ্ঘাটন হয়ে যাবে। রাজকারাগারের সেনাপতির সাথে যে দেখা করে সে আর কেউ নয়, সেনাপতির স্ত্রী যামিনী। কি বলছো কি মহারাজ? যামিনী চুপি চুপি সেনাপতি মশাইয়ের সাথে দেখা করে? তার মানে সেনাপতি মশাইয়ের সাথে সব ষড়যন্ত্রের সঙ্গী হলো তার স্ত্রী যামিনী। কিন্তু সে যে সেনাপতি মশাই সব দোষ নিজে স্বীকার করলো, কিন্তু এটার তাহলে কি মানে ছিল? এটার আর কোনো মানেই ছিল না। এটার মানে ছিল শুধু একটাই, আর সেটা হলো যে আমার সামনে ভালো থেকে নিজেকে কারাগার থেকে মুক্ত করা আর ধোঁকা দেওয়া। আর এই সব কিছু ছিল একটা নাটক, কিন্তু সেই নাটক এখন আর কোনোভাবেই টিকলো না। সব সত্য এবার সামনে বেরিয়ে এলো। এই যামিনী আর সেনাপতি দুজনেই যা করেছে, একসাথে পরিকল্পনা করেছে। কি যামিনী, তাই তো? এবারে অন্তত সত্যিটা স্বীকার করো। না না মহারাজ, আপনি যা বলছেন সেটা একদম ঠিক নয়।
কে কে আপনাকে এসব মিথ্যে বলেছে? এসব কিছু মিথ্যে। আমি কখনো কোনোদিনও সেনাপতি মশাইয়ের সাথে ওই কারাগারে দেখা করতে যাওয়া তো দূরের কথা, সে যতদিন ওই কারাগারে বন্দি হয়ে গেছে আমি তো তার কথা চিন্তা ভাবনা করা ছেড়েই দিয়েছি। আর শুধু তাই নয়, সেনাপতি মশাইয়ের সাথে যদি আমি দেখা করেই থাকি তার কি প্রমাণ আছে? কেউ তো আমাকে দেখেনি যে আমি তার সাথে দেখা করেছি, তাহলে শুধু শুধু মিথ্যে দোষারোপ আমার উপর কেন করছেন বলুন তো? যামিনী, তোমার ওপর কোনো মিথ্যা দোষারোপ করা হচ্ছে না। তুমি যে সত্যি সত্যি রাজ কারাগারে গিয়েছিলে তার প্রমাণ আমাদের হাতেই আছে। কি মহারাজের হাতে প্রমাণ আছে যে আমি রাজ কারাগারে গিয়েছিলাম? কিন্তু কি প্রমাণ থাকবে? আমি নিশ্চিত কেউ আমাকে দেখেনি। আর তাছাড়া আমি রাজ কারাগারে যাই এটার কোনো প্রমাণ থাকাটা কোনোভাবেই সম্ভব নয়। আমার মনে হচ্ছে মহারাজ শুধু শুধুই ফাঁকা বুলি ছাড়ছেন, যেন আমি নিজে থেকে নিজের দোষ স্বীকার করে নেই। কিন্তু আমিও যামিনী, আমি এত সহজে তো সবার কাছে ধরা দেব না। মহারাজের কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ নেই নিশ্চয়। আচ্ছা মহারাজ, আপনি বলছেন আমি রাজ কারাগারে গিয়েছিলাম, তার প্রমাণ নাকি আপনাদের হাতে আছে? ঠিক আছে, আপনার কথা যদি সঠিক প্রমাণ হয় আর আমাকে যদি সঠিক প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব যে আমি ওই কারাগারে আমার স্বামী সেনাপতি মশাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর সেনাপতি মশাইয়ের সাথে সব ষড়যন্ত্রের সাথে যুক্তও ছিলাম আমি। কিন্তু হ্যাঁ, যদি সঠিক কোনো প্রমাণ না দেখাতে পারেন তাহলে কিন্তু এই মিথ্যে অভিযোগের জন্য আপনাদের সবাইকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তাই নাকি? ঠিক আছে, তাহলে এক্ষুনি প্রমাণ দিচ্ছি। যামিনী, একটা জিনিসকে খেয়াল করেছো? তুমি মাত্র একটি কানের দুল পড়েছো, আর একটি কানের দুল কোথায় গেল? ওই কানটি ফাঁকা কেন? মহারাজের কথা শুনে যামিনী তার কানে হাত দেয় আর সে দেখতে পায় সত্যি তার একটি কানে দুল আছে আর একটি কানে দুল নেই। এ তো সত্যি সত্যি আমার এক কানে দুল আছে আর এক কানে দুল নেই। আমার আর একটি কানের দুল কোথায় গেল তাহলে? ওদিকে ফুলপরি ও পরিরাজ্যে গিয়ে হাজির। ফুলপরিকে দেখে পরিরাজ্যের সবাই তো ভীষণ খুশি। এ কি ফুলপরি, তুমি আমাদের রাজ্যে এসেছো কতদিন বাদে? আর আমাদের রাজ্যে যে তুমি এসেছো, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমাদের ফুলপরি আমাদের কথা মনে রেখেছে আর আমাদের রাজ্যে এসেছে। তা এতদিন বাদে বুঝি তোমার আমাদের কথা মনে পড়লো? পরি রানী, আপনাদের কথা কি আমি বলতে পারি? এই পরি রাজ্য, এই পরিরা সবাই যে আমার শেকড়। আর কেউ কি নিজের শেকড়কে ভুলে যেতে পারে? হ্যাঁ, আসলে আমি নিজের রাজ্য, নিজের সংসার আর নিজের সন্তান নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই সময় করে পরি রাজ্যে আসা হয়নি। কিন্তু আজ আমি না এসে থাকতে পারলাম না। বিশেষ একটি কারণে আজ আমি পরি রাজ্যে এসেছি। আর তাছাড়া সবাইকে এতদিন বাদে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। অনেক দিন ধরে ইচ্ছে করছিল আপনাদের সাথে দেখা করার। তাই নাকি? আমিও ভীষণ খুশি হয়েছি তুমি এসেছো। তা ফুলপরি, তুমি কি বিশেষ কাজে এসেছো? কোনো বিপদ আপদ হয়নি তো? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। না না পরি রানী, আজ আর কোনো বিপদ নিয়ে আমি পরি রাজ্যে আসিনি। আজ আমি পরি রাজ্যে এসেছি একটা খুশির সংবাদ দিতে আর সবাইকে নেমন্তন্ন করতে। তাই নাকি? খুশির সংবাদ আর নেমন্তন্ন? তা কি ব্যাপারে ফুলপরি, আমাদেরকে খুলে বলো। আসলে পরি রানী, কাল আমার পুত্র প্রীতমের বিবাহ, আর কালকের দিনটি আমাদের সবার জন্য এক বিশেষ দিন। আর তাই আমি চাই আমাদের এই বিশেষ দিনে আপনারা সবাই আমাদের পাশে উপস্থিত থাকবেন আর আমার পুত্র আর পুত্রবধূকে আশীর্বাদ করে আসবেন। আমার মনে হয় আপনাদের আশীর্বাদ ছাড়া ওদের জীবনটা সম্পন্ন হবে না।
আপনারা আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন তো পরিরানী? আপনারা পৃথিবীতে যাবেন তো? ফুলপরি, তুমি মানুষের রূপে রূপান্তরিত হলেও তো তুমি আমাদেরই একটি অংশ, আর তাই তোমার কথা আমরা কি করে ফেলতে পারি? আর তোমার সন্তান তো আমাদেরই সন্তানের মতো, তাই আমরা অবশ্যই তোমাদের সন্তানের বিবাহে তাকে আর তার স্ত্রীকে গিয়ে পৃথিবীতে আশীর্বাদ করে আসবো। সত্যি বলছেন পরিরানী, আমি ভীষণ খুশি হয়েছি। আমি আপনাদের জন্য অপেক্ষা করে থাকবো পথে পরিরানী। কি হলো যামিনী, তুমি চুপ হয়ে গেলে কেন? তোমার কানের দুল আরেকটি কোথায়? আসলে আমার কানের দুলটি মনে হয় আমার বাড়িতেই রয়েছে মহারাজ। আসলে কানের দুলটি নতুন তো, আর সকালবেলায় কিনেছি এই কানের দুলটি, আর এটি তাড়াহুড়ো করে পড়তে গিয়ে একটা পরে আর আরেকটা না পরে চলে এসেছি। তবে মহারাজ, হ্যাঁ, এই কানের দুলটি আমার বাড়িতেই আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার একটি কানের দুল নেই, তাতে কি হয়েছে। কি হয়েছে সেটা আমি এক্ষুনি তোমাকে বুঝিয়ে বলছি। আর তুমি ভেবেছো কি যামিনী, তুমি মিথ্যে বললে বেঁচে যাবে? তোমার কানের দুলটি বাড়িতে নেই, আর আজ সকালে তুমি কানের দুলটি পরনি। তুমি এই কানের দুলটি বেশ কিছুদিন যাবতই পড়েছিলে, আর পালানোর সময় কারাগারের সামনে তোমার এই কানের দুলটি সেখানে পড়ে গিয়েছিল। কি হলো প্রহরী, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখাও ওই কানের দুলটি। এই যে মহারাজ, সেই কানের দুলটি গতকাল রাতে আমি কারাগারের ভেতর থেকে এই কানের দুলটি সংগ্রহ করেছি। তার মানে আমাদের সেনাপতির স্ত্রী যামিনী মাঝে মধ্যে এভাবে লুকিয়ে লুকিয়ে সেনাপতি মশাইয়ের সাথে দেখা করে আসতো। রাজনিষেধ অমান্য করে চুরি করে আমার চোখ ফাঁকি দিয়ে ওই রাজকারাগারে যেত। হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, তোমাকে আর কিছুই বলতে হবে না। যামিনী, এখন কি বলবে তুমি? তোমার তো আর কোনো কিছু অস্বীকার করবার নেই, আর অস্বীকার করেও তো তুমি কোনো কুল পাবে না। তুমি আমাকে বোকা মনে করো না? আমি সব কিছু বুঝতে পারি। ছি যামিনী, ছি, তুমি কিনা শেষ পর্যন্ত আমাদের সাথে এত বড় ষড়যন্ত্র করতে পারলে? তোমাকে কত বিশ্বাস করেছিলাম, আর আমাদের বিশ্বাসের প্রতিদান তুমি এইভাবে দিলে। তোমাদের তো কোনো ক্ষতি আমরা করিনি, তাহলে কেন তোমরা আমাদের এত বড় ক্ষতি করলে? সত্যি সত্যি তোমার উপর আমার বড্ড ঘৃণা হচ্ছে, বড্ড ঘৃণা। এখন আমি কি করব? আমি তো ধরা পড়ে গেলাম, আমি তো আর কোনোভাবে বাঁচতে পারবো না। কি করব এখন আমি? মহারাজ, ও মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি মিথ্যে বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনোদিনও এমনটা করব না। আমার অন্যায় হয়ে গেছে। না যামিনী, এতদিন তুমি মিথ্যা অভিনয় করে আমাকে বোকা বানিয়েছো, আমাদের সবার চোখে ধুলো দিয়েছো, ভালো সাজার নাটক করেছো, কিন্তু তলে তলে তুমি সেনাপতি মহাশয়ের সাথে হাত মিলিয়ে আমাদের দিনের পর দিন ক্ষতি করবার চেষ্টা করেছো, আর সেটা কোনোদিন কোনোভাবেই হবে না। তাই শাস্তি তোমাকে পেতেই হবে। প্রহরী, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, এক্ষুনি বিশ্বাসঘাতী মিথ্যাবাদিনীকে নিয়ে কারাগারে বন্দি করো। আগে মহারাজ, আমি এক্ষুনি ওনাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, কি হবে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।